আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের গুণগত রসায়নের পর্ব 3-এ। পর্ব 3 এই 3-এ আমরা হচ্ছে যে এর পরের 2টা মতো টপিক দেখার চেষ্টা করব। তো তোমরা আমাকে বলছো যে ভাইয়া আমি ক্লাসে তোমরা আমাকে বলছো ভাই আপনার ক্লাসে কিছু কিছু টপিকে বেসিক হালকা মিস হয়ে যাচ্ছে। একদম টু দা পয়েন্টে আপনি প্রশ্ন টাইপের জিনিসপত্রগুলো টিপস অ্যান্ড ট্রিক্স তো দেখাই দিচ্ছেন, বাট বেসিক মিস হয়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে, আপনি একটু বেসিক দিয়ে পড়ান। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, পর্ব 1 এবং পর্ব 2-তে আমি অনেকগুলো বেসিক হালকা পাতলা মিস দিছি, যেমন ধরো আউটবাউন্ড নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, এগুলোর বেসিক নিয়ে কথাবার্তা বলি নাই, এগুলো থেকে অ্যাডভান্স প্রশ্ন সলভ করাইছি। বেসিক্যালি বেসিক লাগেও না, প্রশ্ন সলভই আসলে আমাদের কি ট্রিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে প্রশ্ন সলভ করতে হয় সেটাই লাগে, কোনগুলো আসে সেগুলাই লাগে। বেসিক নলেজ দিয়ে আসলে পরবর্তীতে ভাতও হয় না। অনেকে বেসিক জানে কিন্তু কোশ্চেন সলভ করতে পারে না। বাট এখন থেকে সামনে যে সমস্ত টপিকগুলো আসবে এগুলোতে তোমাদেরকে একদম পূর্ণাঙ্গ বেসিক দেখাই দিব, এইটুকু তুমি আমার উপর ভরসা রাখতে পারো। তো পর্ব 3 থেকে আমরা এখন একটু ধীরে সুস্থে যাব, তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ বেসিক দেখায় তারপরে যাব। আচ্ছা, আর ঈদের পরে যে আমরা যখন জৈব রসায়ন শুরু করবো, অন্যান্য চ্যাপ্টার শুরু করবো, তখন তো অন্যান্য বেসিকগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করবোই ইনশাল্লাহ। সো ওটা নিয়ে প্যারা নাই। তাহলে চলো আমরা দেরি না করে বেসিক সহ সামনে আগাই। আমরা আগের দিন ডি ব্রগলি পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা বামার রিডবার্গ এবং দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল এই দুইটা পার্ট দেখব। সো বামার রিডবার্গ, দ্রাব্যতার গুণফল, এখান থেকে চলো শুরু করা যাক। আগে যা যা পড়াইছি এগুলার পরে যে এরপর থেকে শুরু করা যাক। ওকে, সো প্রথমে আসে আমাদের বামার রিডবার্গ সমীকরণ। বামার রিডবার্গ সমীকরণটা কি? সমীকরণটা সম্পর্কে আগে ধারণা থাকা লাগবে। আমার বামার রিডবার্গ সমীকরণটা হচ্ছে 1/λ ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1/n তার স্কোয়ার 1/n তার স্কোয়ার, সাইডে জেড স্কোয়ার হয়, সাইডে জেড স্কোয়ার। তো এখানে কি কি আছে একটু ভালো করে খেয়াল করলে দেখবা, এই সমীকরণ থেকে তুমি ল্যামডা, যেটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এইটা বের করতে পারবা। এন মানে হচ্ছে লোয়ার অরবিটাল। এল মানে কি? লোয়ার অরবিটাল, অর্থাৎ ইলেকট্রন নিম্ন কক্ষপথে কোনটায় থাকে সেটা হচ্ছে এল। আর এইচ মানে হচ্ছে হায়ার অরবিটাল। হায়ার অরবিটাল মানে কি? হায়ার অরবিটাল মানে হচ্ছে ইলেকট্রন উচ্চ কক্ষপথ এটা কোথায় থাকে সেটা হচ্ছে হায়ার অরবিটাল। জেড কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। জেড কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো দেখা যায় কি, আমরা বামার রিডবার্গ সমীকরণ নিয়ে যখন কথা বলি, বামার শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে বা একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যা 1 হয়ে যায়। তো এইটার ভ্যালু যখন 1 হয়ে যায় তখন এই জেডটা বাদে আমরা ক্যালকুলেশন করি। বাট যদি আমাদের কখনো হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এই টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করতে বলে, তাহলে তখন আমরা জেডের মান নিই। বাট ওটা একাডেমিকে নিই, অ্যাডমিশনে আমাদের জেডের মান থাকে এরকম খুব কম, রেয়ার কেস, ব্যতিক্রম টাইপের প্রশ্ন আসলে আমাদের জেডের মান দিতে পারে। বাট ওই জেডের মান সহ এই যে অ্যান্সার করার একটা ব্যাপার আছে, এটাও আমাদের একটু মাথায় রাখা উচিত। তো এটা ছিল আমাদের বামার রিডবার্গ সমীকরণ, যেটা আছে এই বামার রিডবার্গ সমীকরণের একদম বেসিক। এবার আসো, এই বামার রিডবার্গ সমীকরণে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আর এইচ মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক যেটা আছে বা রিডবার্গ কনস্ট্যান্ট যেটা আছে, এটার ভ্যালু হচ্ছে 109678 পার সেন্টিমিটার। এটা মুখস্থ করতে হবে, এইটাই সবচেয়ে বেশি আসে আমার এমসিকিউতে, এটাই সবচেয়ে বেশি আসে, সো এটা মুখস্থ করতে হবে। এইটা তুমি যখন মিটারে নিবা, যেহেতু পার সেন্টিমিটার মানে নিচে সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে মিটারে করলে 100 দিয়ে ভাগ করতে হবে, 100টা নিচে দিয়ে ভাগ করতে হবে, সে 100 উপরে যে গুণ হয়ে যায়। মানে ব্যাপারটা কি খেয়াল করো, এই সেন্টিমিটার পার সেন্টিমিটার মানে কি 1/সেন্টিমিটার। তো সেন্টিমিটার অলরেডি নিচে আছে, তার নিচে আবার 100 দিয়ে ভাগ, তার মানে 100টা উপরে চলে যাচ্ছে না? তো দেখো 100টা উপরে চলে গেলে তুমি যখন এটাকে মিটারে কনভার্ট করবা, 10967800 পার মিটার এই পর্যন্ত আসে, 00 পার মিটার। তো এইটাকে আমরা যদি এখন পয়েন্ট আকারে নিই, পয়েন্ট আকারে নিলে দেখো, এই একের পরে তুমি পয়েন্ট দাও, পয়েন্ট দিলে পয়েন্টের পর 1 2 3 4 5 6 7টা আসছে না? সো 0978 এইটা নিয়ে 10⁻7 পার মিটার এটা লিখতে পারবা, পার মিটার এটা লিখতে পারবা। তো তিনটা যে ভ্যালু, এই তিনটা ভ্যালুই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য।
রিডবার্গ ধ্রুবকের ভ্যালু, নিচের কোনটি রিডবার্গ ধ্রুবকের সঠিক ভ্যালু, এরকম ভাবে এমসিকিউ আসবে। সো নোট করে এটা ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো। রিডবার্গ ধ্রুবকের সঠিক ভ্যালু যদি আসে সেটা তোমাকে পারতে হবে। রিডবার্গ ধ্রুবকের সঠিক ভ্যালু যদি আসে সেটা তোমাকে পারতে হবে, মাস্ট। ওকে, এবার আসো আমরা রিডবার্গ সমীকরণটাকে আরেকটু পরিবর্তন করি। রিডবার্গ সমীকরণ এখানে ল্যামডা আছে, তাই না? এখানে কি আছে? ল্যামডা আছে। তো আমরা একটা সমীকরণ জানি যে তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1 বাই এন এল তার স্কোয়ার ডিভাইডেড বাই 1 বাই এন এইচ তার স্কোয়ার। জেড এর মানে এখানে আমরা 1 ধরে নিলাম, তাহলে 1 ধরে নিলে আমার জেড স্কোয়ার আর লেখা লাগছে না। তাহলে দেখো এইটা আরেকটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ। এবার তুমি ধরো এই সমীকরণ থেকে নিউ বার বের করছো। নিউ বার মানে কি? নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, মানে তরঙ্গ কতগুলা হবে সেটা নিউ বার দিয়ে তুমি বের করতে পারবা। ওকে, এছাড়া তুমি এখান থেকে ল্যামডা বের করছো। তো ল্যামডা যদি বের করতে পারো তাহলে ল্যামডা থেকে এখন তুমি কিন্তু ই ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা এটা বের করতে পারবা। তার মানে কি এই ল্যামডা দিয়ে তুমি এখান থেকে এনার্জি বের করতে পারবা। এই ল্যামডা দিয়ে তুমি এখানে এইচ এফ বের করতে পারবা, যেখানে এফটা কি? এফটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। এফটা কি? এফটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তাহলে দেখো একটা জিনিস দিয়ে কত কিছু বের করা সম্ভব। তার মানে এই একটা সমীকরণে আমার জাস্ট দুইটা জিনিস জানা লাগবে, লোয়ার অরবিটাল এবং হায়ার অরবিটাল, তাহলে আমি এত কিছু বের করতে পারবো, এই প্রত্যেকটা জিনিস বের করতে পারবো। এখন লোয়ার অরবিটাল হায়ার অরবিটাল জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। লোয়ার অরবিটাল হায়ার অরবিটাল, ধরো এইটা হচ্ছে নিউক্লিয়াস, বা এই মাঝখানে আমাদের নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসে এটা হচ্ছে প্রথম অরবিটাল, এটা হচ্ছে দ্বিতীয় অরবিটাল, এটা হচ্ছে তৃতীয় অরবিটাল, এটা হচ্ছে চতুর্থ অরবিটাল। তো একটা ইলেকট্রন, খেয়াল করো, একটা ইলেকট্রন এই অরবিটালে আছে, এই অরবিটাল থেকে লাফ দিয়ে এই অরবিটালে গেল। তাহলে এই অরবিটালে থাকা মানে এটা 1 নাম্বার অরবিটাল ছিল, এটা 2 নাম্বার ছিল, এটা 3 নাম্বার ছিল, আর এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার অরবিটাল। তো 2 নাম্বার অরবিটাল থেকে 4 নাম্বার অরবিটালে যাওয়া, এই ঘটনা যদি ঘটে তাহলে এখানে লোয়ার অরবিটাল হচ্ছে 2 আর হায়ার অরবিটাল হচ্ছে 4। বুঝতে পারছো? এবার ধরো আমরা আরেকটা ইলেকট্রন সম্পর্কে চিন্তা করি। এখানে ধরো একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এখান থেকে নেমে এই অরবিটালে গেছে। তো এখান থেকে নেমে এই অরবিটালে গেলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তার মানে এখনো আমাদের হায়ার অরবিটাল যেটা আছে সেটা সর্বোচ্চ হচ্ছে আমাদের 4, আর লোয়ার অরবিটাল মানে নিচের দিকের অরবিটাল এন এল এটা কত আমাদের 2। তাহলে উচ্চ অরবিটাল এবং নিম্ন অরবিটাল এটা সম্পর্কে আমরা ধারণা পেলাম কিনা? উচ্চ অরবিটাল এবং নিম্ন অরবিটাল এটা সম্পর্কে ধারণা পেলাম কিনা? ধারণা যদি পাই তাহলে এখন আমরা এই অরবিটাল থেকে অরবিটাল এইটা নিয়ে একটু ম্যাথ করব। কি টাইপের ম্যাথ? এমসিকিউতে যেই টাইপের ম্যাথ আসে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট, অন্যান্য জায়গাতে যেই টাইপের ম্যাথগুলো আসে, বা জাহাঙ্গীরনগর, সেকেন্ড টাইম যেখানে যেখানে তুমি পরীক্ষা দিবা, বা ফার্স্ট টাইমে পরীক্ষা দিলেও এই ম্যাথগুলাই আসে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসে। সো কি টাইপের ম্যাথ আসে আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন ধরো তোমার যদি বলে দেয় এরকম যে পঞ্চম ফিফথ অরবিটাল এইটা থেকে যদি থার্ড অরবিটাল এইটাতে ইলেকট্রন নেমে আসে তাহলে শক্তির বিকিরণ ঘটে। তো ফিফথ থেকে থার্ডে যদি আসে, ফিফথ থেকে থার্ডে যদি আসে তখন আমাদের তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা কত। ফিফথ থেকে থার্ডে আসলে এখানে আমাদের জিজ্ঞেস করছে তরঙ্গ সংখ্যা কত। তো তরঙ্গ সংখ্যা বের করার জন্য আমাদের ফর্মুলা কি? তরঙ্গ সংখ্যা বের করার জন্য ফর্মুলা হচ্ছে নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1 বাই এন এল তার স্কোয়ার 1 বাই এন এইচ তার স্কোয়ার। এইটা হচ্ছে আমার তরঙ্গ সংখ্যা বের করার ফর্মুলা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এখন এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এই জায়গাতে দেখে আমি বলতে পারতেছি যে এন এল লোয়ার অরবিটাল হচ্ছে 3 আর এন এইচ হায়ার অরবিটাল হচ্ছে কত? 5। তো 3 এবং 5 যদি পাই তাহলে এখানে আমরা আর এইচ বসাই দিলাম ইন্টু 1 বাই 3 তার স্কোয়ার মাইনাস 1 বাই 5 তার স্কোয়ার। ক্যালকুলেশন করলে আর এইচ ইন্টু এই সাইডে খেয়াল করো 9 ইন্টু 25 পাচ্ছি আমরা। ক্যালকুলেশন করলে এখানে আসবে দেখো 25 আর এখানে আসবে দেখো 9। কারণ কি এই জায়গায় 9 দিয়ে ভাগ করলে 25 থাকে, 25 গুণ হয়ে যায়, 25 দিয়ে ভাগ করলে 9 থাকে, 9 হয়ে যায়। তাহলে এখানে দেখো আলটিমেটলি আমরা যখন এখান থেকে আর এইচ গুণ করব তো তোমার 25 থেকে 9 বাদ দিলে 16 ডিভাইডেড বাই 9 ইন্টু 25 এটা আসে। তো 9 ইন্টু 25 এটা করলে কত আসে দেখো, 25কে 9 দিয়ে গুণ করো 225 আসবে, 25কে 9 দিয়ে গুণ করো 225 আসবে। তাহলে আলটিমেটলি উপরে দেখো 16 RH ডিভাইডেড বাই 225।
16Rh ডিভাইডেড বাই 225, এইটা হচ্ছে আমাদের নিউ বার বা তরঙ্গ সংখ্যা, নিউ বার বা তরঙ্গ সংখ্যা। এখন আমি যদি এখানে নিউ বার না বের করে ল্যামডা বের করতে চাই, এই সেম ইকুয়েশনে ল্যামডা বের করতে চাই, তো ল্যামডা কি হবে? ল্যামডা হচ্ছে 1/λ ইকুয়ালস টু এই সেম এই ভ্যালুটা আসবে 16Rh ডিভাইডেড বাই 225, এটা আসবে। তাহলে এখন ল্যামডার ভ্যালু বের করা মানে ল্যামডা উপরে যাওয়া, ল্যামডা যদি উল্টে যায় তাহলে 225 উপরে যাবে, 225 ডিভাইডেড বাই 16Rh, এটা আসবে। দেখো ল্যামডা উপরে গেলে এই জিনিসটা আমাদের উল্টায় যাবে। এখন এই যে জিনিসটা উল্টায় যায়, এগুলো অপশনে আবার তোমাকে ভ্যাবা চাকা খাওয়ানোর জন্য বিভিন্ন টাইপের দেয়া থাকে। যেমন ধরো দেয়া আছে 16 ডিভাইডেড বাই 225Rh, তারপরে দেয়া আছে 225Rh ডিভাইডেড বাই 16, তারপরে দেয়া আছে তোমার হচ্ছে 16Rh ডিভাইডেড বাই 225। এরকম বিভিন্ন টাইপের অপশন দেয়া থাকবে, যে অপশনগুলো দেখে তুমি ভাবা চাকা খেয়ে যাবা যে আসলে কোনটা কারেক্ট আনসার। তো কোনটা কারেক্ট আনসার সেটা হচ্ছে তুমি যেটা বের করবা ওটা বের করার সাথে অপশনের সাথে টু দা পয়েন্টে মিলাই নিতে হবে। যেমন এখানে বের করছি 16Rh ডিভাইডেড বাই 225, দেখো 16Rh ডিভাইডেড বাই 225 কোথায় আছে? আমাদের সি নাম্বারে আছে, তাই এটার সাথে হুবহুব মিলে যাচ্ছে তরঙ্গ সংখ্যাটা। এখানে দেখো 225 ডিভাইডেড বাই 16Rh, 225 ডিভাইডেড বাই 16Rh, দেখো একটা ভ্যালুও মিলছে, একটা ভ্যালুও মিলে নাই। তো ডি নাম্বারে অপশন কিন্তু আরেকটা থাকতে পারতো, তো আমার ডি নাম্বারে উপরে থাকতে পারতো 225, নিচে থাকতে পারতো 16Rh, সরাসরি এই ভ্যালু, তাহলে তখন আমার ডি নাম্বার কারেক্ট হতো। তো এইভাবে আমাদের মিলাইতে হবে। তাহলে ইলেকট্রন যদি একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে নেমে আসে তাহলে এই ঘটনা ঘটে। এখন সেম এই কোশ্চেন খেয়াল করো, সেম এই কোশ্চেন সাস্টে যদি দেয় তাহলে কি করবে? সাস্টে দিলে তোমার আরএইচ এর যে ভ্যালু, এই আরএইচ এর ভ্যালুটা বসাই দিবে মিটার বা সেন্টিমিটার ইউনিটে। সেন্টিমিটার ইউনিটে বসালে 109678, আর মিটার ইউনিটে বসালে 10967800 বসায় ক্যালকুলেটর যেহেতু দিচ্ছে টোটাল মিলে ক্যালকুলেশন করে যেটা আসবে তত পার মিটার, নিউ বার হচ্ছে তত পার মিটার। কারণ কি? তরঙ্গ সংখ্যা পার মিটার ইউনিটে আসে, পার মিটার ইউনিটে আসে। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য আসে তাহলে নিচে আর এস এর ভ্যালু বসায় ক্যালকুলেটর দিয়ে বের করবে যত তত মিটার, এভাবে আসে। এখন যদি এই জিনিসটা দিয়েই তুমি আবার শক্তি বের করতে চাও, শক্তি বের করতে চাইলে কি করবা? তো শক্তি বের করতে চাইলে তখন যেটা করবা E ইকুয়ালস টু ফর্মুলা বসাবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, কি বসাবা? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো খেয়াল করো অলরেডি আমি এইচ এবং সি এর ভ্যালু জানি। এখানে দেখো 1/λ আছে না, এখানে 1/λ এর ভ্যালু কত বলো তো? 16Rh ডিভাইডেড বাই 225, এটা হচ্ছে আমাদের 1/λ এর ভ্যালু। তাহলে এই যে জিনিসটা 1/λ এর ভ্যালু, এই 1/λ যে ভ্যালু এইটা আমাদের বসায় দিতে হবে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমি শক্তির ব্যাপারটাও ক্লিয়ার ধারণা পেয়ে যাচ্ছি। শক্তির ব্যাপারটা এভাবে বের করা সম্ভব। তো শক্তির ব্যাপারটা যদি আমাদের আবার এই এক অরবিটাল থেকে আরেক অরবিটালে আসছে শক্তি বের করতে বলছে, যদি এইটা আসে তরঙ্গ তখন আমি জানি না, তরঙ্গ বের করে নি তখন এটা করব এবং আমি একবার এই জায়গাতে বসাতে পারবো, এই ভ্যালুগুলো বসাবো ক্যালকুলেটরে বসালে এই ভ্যালুটা বের হয়ে আসবে। এই প্রশ্ন কোথায় আসতে পারে? এই শক্তি বের করার কথা আসতে পারে সেম এই টপিক থেকে সাস্টে যদি প্যাঁচায় দেয় ক্যালকুলেটর দিয়ে দেয় তাহলে তুমি সাস্টে শক্তি বের করার এই অংশ থেকে প্রশ্ন পাবা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হইছে? একদম নিট অ্যান্ড ক্লিয়ার না? আচ্ছা, সো এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয় পরের অংশে যাব আমরা। পরের অংশে চলো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে পরের অংশ দেখব। ওকে, এবার আমরা একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে গেল এই জিনিসটা বুঝলাম। ওকে, এবার একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করব। বামার রিডবার্গ সমীকরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোন সিরিজে কততম লাইন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। টপিকটা কি? কোন সিরিজে কততম লাইন। কোন সিরিজ এটা কিভাবে বুঝবো? ধরো আমরা এখানে অনেকগুলা কক্ষপথ নিচ্ছি, ঠিক আছে? তো এই কক্ষপথের দিকে তাকায় ইলেকট্রন, খেয়াল করো এই কক্ষপথে ইলেকট্রন যদি এই অসীম থেকে
প্রথম অরবিটালে নেমে আসে, তাহলে একটা সিরিজ, দ্বিতীয় অরবিটালে নেমে আসলে তাহলে একটা সিরিজ, তৃতীয় অরবিটালে নেমে আসলে তাহলে একটা সিরিজ, চতুর্থ অরবিটালে নেমে আসলে তাহলে একটা সিরিজ, পঞ্চম অরবিটালে নেমে আসলে তাহলে একটা সিরিজ। তাহলে কোন সিরিজ, এটা কিভাবে পাবো? দেখো প্রথম অরবিটাল, এটা হচ্ছে 1 নাম্বার অরবিটাল, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তো প্রথম অরবিটালে নেমে আসলে এই সিরিজটাকে বলা হয় লাইম্যান সিরিজ। কি বলা হয়? লাইম্যান সিরিজ, মুখস্থ করবা। দ্বিতীয় অরবিটালে নেমে আসলে এই সিরিজটাকে বলা হয় বামার সিরিজ, লাইম্যান বামার। 3 নাম্বার অরবিটালে নেমে আসলে এটাকে বলা হয় প্যাশসেন। 4 নাম্বার অরবিটালে নেমে আসলে এটাকে বলা হয় ব্রাকেট। সো 4 নম্বরে ব্রাকেট, ওকে। আর 5 নম্বরে হচ্ছে এটা হচ্ছে ফুন, 5 নম্বর হচ্ছে ফুন। তো লাইমান বামার প্যাশন ব্রাকেট ফুন এই সিরিজ। তো লাইমান সিরিজ এইটা হচ্ছে ইউভি রশ্মি জেনারেট করে, বামার সিরিজ হচ্ছে ভিজিবল রশ্মি, ঠিক আছে। আর বাকি সবগুলা আইআর মানে কি ইনফ্রারেড রে, বাকি সবগুলো আইআর মানে কি ইনফ্রারেড রে। এবার ইউভি এর একটা নাম আছে, ইউভি এর নাম কি? ইউভি এর নাম হচ্ছে অতি বেগুনি, বাংলা। এখন তুমি আবার বলবা ভাইয়া বাংলা বলে দেননি, বাংলা তো পারি না, এমসিকিউ বাংলা দিবে, আমি পারি না। ইউভি মানে অতি বেগুনি। আচ্ছা, ভিজিবল মানে কি? ভিজিবল যেটা, এটা মানে হচ্ছে দৃশ্যায়মান বা দৃশ্যমান, মানে চোখে দেখা যায় যেটা। আইআর মানে ইনফ্রারেড রে, এটাকে বাংলায় বলা হচ্ছে অবলোহিত, ইনফ্রারেড রে, ইনফ্রারেড রেড থেকে লোহিত, অবলোহিত। এই জিনিসপত্রগুলো আমাদের জানতে হবে। তাহলে কোন সিরিজে গেছে তার উপর ডিপেন্ড করে আমরা এটা পাচ্ছি। এবার সিরিজ তো বুঝলাম, লাইনটা কিভাবে বুঝবো? দেখো, যদি আমরা কখনো এরকম দেখি যে বামার সিরিজের তৃতীয় লাইন, তখন কি হবে? দেখো কাউন্ট করতে হবে। বামার সিরিজে, জিনিসটা বুঝো, বামার সিরিজে তৃতীয় লাইন, এইটা কিভাবে কাউন্ট করবা? বামার সিরিজের তৃতীয় লাইন, এটা কাউন্ট করার উপায় কি? কাউন্ট করার উপায় হচ্ছে, প্রথমে ধরো আমি সোডিয়াম নিলাম, সোডিয়ামের বাইরে এটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ, এটা হচ্ছে আমার দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে আমার তৃতীয় কক্ষপথ, এটা হচ্ছে আমার চতুর্থ কক্ষপথ, এইটা হচ্ছে আমার পঞ্চম কক্ষপথ। এবার আমি কক্ষপথ বাড়লাম। এখন বামার সিরিজ মানে হচ্ছে আমাকে এখানে নাম্বারিং করা লাগবে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তো বামার সিরিজের ক্ষেত্রে, বামার সিরিজ মানে আমি 2 নাম্বারে আসবো, এই সিরিজটা হচ্ছে আমার বামার সিরিজ, এই সিরিজটা হচ্ছে আমার বামার সিরিজ, এইটা হচ্ছে বামার সিরিজ। এই জায়গায় যখন আমি আসবো, 2 নাম্বারে যখন আমি আসবো, তখন আমার সিরিজ কি? সিরিজ হচ্ছে বামার। এবার বামার সিরিজের তৃতীয় লাইন মানে কি? এই যে বামার সিরিজের পর থেকে আমি 3টা লাইন কাউন্ট করব, বামার সিরিজের পর থেকে 3টা লাইন কাউন্ট করব। তো বামার সিরিজের পর থেকে 3টা লাইন একটু কাউন্ট করো। দেখো, এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন। তো দেখো, লাইন সংখ্যাকে যদি আমি x দিয়ে প্রকাশ করি, তাহলে x পাচ্ছি কত? 3। এবার একটা ভালো জিনিস চিন্তা করো তো, আমার এখানে এই যে বামার সিরিজ, এইটা ছিল কি লোয়ার অরবিটাল না? বামার সিরিজ যেটা, এটাকে বলা হচ্ছে লোয়ার অরবিটাল। তো দেখো তো, লোয়ার অরবিটাল NL এর সাথে তুমি যদি সিরিজ যোগ করো, তাহলে তুমি NH পাও কিনা? দেখো, এটা একটা ফর্মুলা চলে আসছে। ফর্মুলা কি? NL, দেখো NL আমার কত? NL মানে হচ্ছে লোয়ার অরবিটাল বামার সিরিজ মানে কত? 2। লাইন কয়টা? একটা, দুইটা, 3টা কাউন্ট করছি না বামার সিরিজের পরে? তৃতীয় লাইন 3টা কাউন্ট করছি। এখানে 3 যদি বের করো, তাহলে দেখো 2 এ মিলে 3 মিলে আমার 5 আসছে। 5 মানে কি? 5 মানে এই যে, এটাই তো আমার হায়ার অরবিটাল ছিল। নর্মালি তুমি অরবিটাল কাউন্ট করলে এটা হায়ার অরবিটাল ছিল। তার মানে আমি এখান থেকে একটা স্পষ্ট ফর্মুলা পাচ্ছি যে NL প্লাস x যোগ করলে NH এর সমান হয়। NH-টা কি? NH-টা হচ্ছে আমাদের হায়ার অরবিটাল। হায়ার অরবিটালের সমান কখন হবে? আমি যখন লোয়ার অরবিটাল এবং কততম লাইন সেটা যোগ করব। তাহলে এই দুইটা যোগ করলে আমার হায়ার অরবিটাল হবে। এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি ইলেকট্রন তোমার ষষ্ঠ বা 6th অরবিটাল থেকে তোমার তৃতীয় অরবিটালে নেমে আসলে
আসলে এবার নাম্বার 1 প্রশ্ন হচ্ছে কোন সিরিজের কততম লাইন, কোন সিরিজে কততম লাইন। আচ্ছা আমি এখানে প্রশ্নটা খুব সিম্পল ওয়েতে লিখে দিচ্ছি, কিন্তু দেখবা যে যখন তুমি প্রশ্ন সলভ করতে যাবা তখন একটু কঠিন ওয়েতে লেখা আছে। যেমন বলবে হাইড্রোজেন ডিসচার্জ টিউবের একটি ইলেকট্রন অমুক শক্তিস্তর থেকে অমুক শক্তিস্তরে স্থানান্তরিত হলে, তারপরে বলবে এখানে কোন সিরিজের কততম লাইন, এই প্রশ্ন করলো কততম লাইন। তারপরে এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে ল্যামডা কত, কোন সিরিজে কততম লাইন, ল্যামডা কত। তো কোন সিরিজে কততম লাইন এটা আগে বের করি, তারপর ল্যামডা বের করব। কোন সিরিজে কততম লাইন কিভাবে আসবে, খুব সিম্পল জিনিস। দেখো 6th অরবিটাল থেকে 3rd অরবিটালে নেমে আসছে, তাহলে 3 নাম্বার অরবিটালে নেমে আসলে লাইম্যান বামার প্যাশসেন, তাহলে আমার সিরিজ কোনটা, সিরিজ হচ্ছে প্যাশসেন সিরিজ। সিরিজ কোনটা, সিরিজ হচ্ছে প্যাশসেন সিরিজ। তাহলে এখানে আমি সিরিজ পাচ্ছি হচ্ছে প্যাশসেন সিরিজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনফরমেশন। এবার কততম লাইন বলছে, তো আমরা লাইনের ক্ষেত্রে জানি যে NL প্লাস X ইকুয়ালস টু NH। তো এখানে আমাদের কততম লাইন সেটা বের করতে হবে, তাহলে X এর ভ্যালু বের করতে হবে, তাহলে X ইকুয়ালস টু NH মাইনাস NL। তাহলে দেখো তো এখানে হায়ার অরবিটাল কত, হায়ার অরবিটাল 6, আর লোয়ার অরবিটাল কত, লোয়ার অরবিটাল 3। তাহলে এখানে আমার লাইন সংখ্যা কত, লাইন সংখ্যা হচ্ছে 3 আসতেছে। তো কোন সিরিজের কততম লাইন, সিরিজ হচ্ছে প্যাশসেন, লাইন হচ্ছে 3। এবার দেখো খ নম্বর যে প্রশ্নটা আছে, খ নম্বর প্রশ্নে আমার বের করতে বলছে এখানে ল্যামডা এর মান কত। তো ল্যামডা বের করার উপায় কি, আমরা জানি ওই যে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইন্টু 1 বাই NL এর স্কোয়ার, NL মানে কি 3, 3 এর স্কোয়ার ইন্টু 1 বাই NH এর স্কোয়ার মানে 1 বাই 6। সো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইন্টু আমি এখানে পাচ্ছি 1 বাই 9 মাইনাস 1 বাই 36। সো ক্যালকুলেশন করলে 1 বাই ল্যামডা, খেয়াল করো ক্যালকুলেশন করলে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইন্টু নিচে দেখো 36 ইন্টু 9, উপরে আসে 36 মাইনাস 9। তাহলে এখানে দেখো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু, এই জায়গাতে যখন তুমি বিয়োগ করবা 36 বিয়োগ করবা, তাহলে উপরে যাবে হচ্ছে RH ইন্টু 27, নিচে আসবে 36 ইন্টু 9। তো এটা দিয়ে এটা কাটাকাটি করলে 3 নাম 27, এটা দিয়ে এটা কাটাকাটি করলে 3 বারং 36। তো কাটাকাটি করলে RH ডিভাইডেড বাই 12, সম্ভবত এটা আসে, আমার ক্যালকুলেশন যদি ঠিক হয় তাহলে এটা আসে। তাহলে RH ডিভাইডেড বাই 12, তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু আসবে হচ্ছে 12 ডিভাইডেড বাই RH। দেখো তো আমরা সিম্পলিফাই করে শেষ পর্যন্ত ল্যামডার ভ্যালু আসছে কিনা, এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা দেখো। আই গেস ঠিক আছে, মুখোমুখি করছি, ক্যালকুলেশন ঠিক থাকার কথা। তাহলে এইভাবে আমাদের কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে, যদি আসে তাহলে 100% আমাদের পারতে হবে, না পারলে হবে না। ভুল হইলেই তুমি সেকেন্ড টাইমও পরীক্ষা দিয়ে সুবিধা করতে পারবে না তেমন একটা। সুবিধা করার জন্য তোমাকে মাস্ট ভালো করা লাগবে, এবং এই জিনিসপত্রগুলো একদম স্টেপ বাই স্টেপ ধীরে সুস্থে সব শেখা লাগবে। পারবা কিনা বলো? ওকে, এই পর্যন্ত পারবো আশা করি। এরপরে এবার দেখো পরে আসো, পরের যে অংশটা আছে বামার রিডবার্গ সমীকরণের পরের অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তোমার বলবে হচ্ছে যে ল্যামডা ম্যাক্সিমাম বের করো, ল্যামডা মিনিমাম বের করো, তারপরে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম বের করো, ফ্রিকোয়েন্সি মিনিমাম বের করো, তারপরে নিউ বার ম্যাক্সিমাম বের করো, নিউ বার মিনিমাম বের করো। তারপরে পরে আসে আরো অপশন আছে, আর অপশন কি, এনার্জি ম্যাক্সিমাম বের করো, এনার্জি মিনিমাম বের করো। এই জিনিসপত্রগুলো আমাদের বের করতে বলবে। তো আমরা শুধুমাত্র একটা জিনিস মনে রাখবো যে ল্যামডা ম্যাক্সিমাম আর ল্যামডা মিনিমাম এই দুইটা শর্ত কি, এই দুইটা শর্ত হইলে বাকি সব আমাদের এমনি মিলে যাবে। কিভাবে, খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি E ইকুয়ালস টু, খেয়াল করবা আমার সাথে সাথে খেয়াল করলেই তুমি বুঝতে পারবা। দেখো আমরা দেখতে পাচ্ছি E ইকুয়ালস টু HF, E ইকুয়ালস টু HC ডিভাইডেড বাই ল্যামডা। আবার আমরা দেখতে পাচ্ছি নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। তো ল্যামডার সাথে নিউ বারের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ ল্যামডা যখন ম্যাক্সিমাম
তখন নিউ বার আসবে হচ্ছে মিনিমাম, সেম শর্তের জন্য। এবার দেখো ল্যামডার সাথে এনার্জির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ল্যামডার সাথে এনার্জির সম্পর্ক ব্যস্তানুপাতিক, তখন আমাদের এনার্জি আসবে মিনিমাম। এনার্জি কি আসবে? মিনিমাম। আচ্ছা, এবার দেখো ল্যামডার সাথে তোমার ফ্রিকোয়েন্সির সম্পর্ক, এটাও ব্যস্তানুপাতিক। ফ্রিকোয়েন্সির সম্পর্ক এটাও ব্যস্তানুপাতিক। তো এখানে যদি ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, f ইকুয়ালস টু সি বাই ল্যামডা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, তাহলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি যেটা এইটাও মিনিমাম আসবে, ফ্রিকোয়েন্সিও মিনিমাম আসবে। তাহলে দেখো এক ল্যামডা ম্যাক্সিমাম হলে শুধু ল্যামডা ম্যাক্সিমাম, বাকিগুলো মিনিমাম হয়। আচ্ছা, এক ল্যামডা যদি মিনিমাম হয় তাহলে আমার নিউ বার ম্যাক্স হয়, তারপরে আমার এনার্জি ম্যাক্স হয়, তারপরে আমার এখানে ফ্রিকোয়েন্সি ম্যাক্স হয়। বুঝতে পারছো? এই হচ্ছে আমার শর্ত। এই এক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আরো অনেক এমসিকিউ সলভ করা যায়। এই আন্ডারস্ট্যান্ডিং তোমার ভিতরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আন্ডারস্ট্যান্ডিং তোমার লাগবেই। ওকে, আসো এবার আমরা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা দেখলাম, এখানে যে আন্ডারস্ট্যান্ডিংটা দেখলাম, এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা নেক্সট আরো চিন্তা করব। কি চিন্তা করব? দেখো আমাদের বামার রিডবার্গ সমীকরণ যেটা দেয়া আছে 1/λ, এইটা ইকুয়ালস টু দেয়া আছে rh ইন্টু 1/nl এর স্কোয়ার মাইনাস 1/nh এর স্কোয়ার, এটা দেয়া আছে। এবার আমরা এখানে একটু চিন্তা করার চেষ্টা করি। এখানে জাস্ট তুমি টার্ম হিসেবে চিন্তা করবা। হ্যাঁ, টার্ম হিসেবে চিন্তা করবা। এই সাইডের এটা একটা টার্ম, এখানে টোটাল এটা একটা টার্ম, এটা একটা টার্ম। তো দেখো এইটা হচ্ছে প্রথম টার্ম, ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের মাঝখানে মাইনাস সম্পর্ক আছে না? তো দেখো এই ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্ম আমি বাদ দিচ্ছি। তো চিন্তা করো, এখানে ফার্স্ট টার্মের ভ্যালু যদি 50 হয়, মাইনাস এখানে যদি আমি 1 করি, তাহলে এখানে যদি 1 করি, তাহলে এখান থেকে 50 থেকে বাদ যাচ্ছে 1, বাদ গেলে থাকে কত? 49। আমি যদি এখানে 1-এর পরিবর্তে 2 করি, তাহলে এখানে থাকে 48, এখানে 3 করলে এখানে থাকে 47, এখানে 4 করলে এখানে থাকে কত? 46, এখানে 10 করলে এখানে থাকে 40। অর্থাৎ এই জায়গায় মাইনাস থাকার কারণে আমি এই টার্মটা যত বাড়াবো, এই টার্মটা সহ ওভারঅল রেজাল্ট তত কমবে না, কারণ এইটা বাড়ানোর উপরে আমার টোটাল এই জায়গাটার রেজাল্ট ডিপেন্ড করতেছে, এই টোটাল রাশির রেজাল্ট ডিপেন্ড করতেছে। এখানে তুমি যেটা বসাবা, খেয়াল করো, এখানে তুমি যেটা বসাবা তার উপর ডিপেন্ড করে, এই জায়গায় তুমি যেটা বসাবা তার উপর ডিপেন্ড করে এইটা হচ্ছে আমার কমে যাচ্ছে, তাই না? এটা যত বাড়াচ্ছ এটা তত কমছে, এটা যত কমাবা এটা তত বাড়বে। তাহলে দেখো এইটা যত বাড়াচ্ছ এটা তত কমছে, তো এটা তুমি বাড়াচ্ছ, এটা কমছে, এটা তুমি কমাচ্ছ, খেয়াল করো, এটা তুমি কমাচ্ছ, এটা বাড়ছে, এটা কমাচ্ছ, এটা কমাইতে কমাইতে একদম কমাই ফেলছো, এটা কমাচ্ছ, এটা বাড়ছে, এটা কমাচ্ছ, এটা বাড়ছে। তাহলে এইটা যখন একদম কম মানে জিরো, এই টার্মটা যখন জিরো, তখন এটা সর্বোচ্চ। এইটা যদি সর্বোচ্চ হয়, এই টার্মটা যদি সর্বোচ্চ হয়, দেখো এই টার্মের সাথে আমাদের এই প্রথম অংশের যে সম্পর্ক, এই টার্মের সাথে প্রথম অংশের যে সম্পর্ক, এটা দেখো ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, এই টোটাল টার্মের সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তো এইটা যদি সর্বোচ্চ হয়, এটা হবে সর্বনিম্ন, তার মানে ল্যামডা তখন হবে হচ্ছে মিনিমাম। তাহলে এইটা সর্বোচ্চ মানে এটা সর্বনিম্ন, তাহলে এইটা সর্বনিম্ন, এটা সর্বোচ্চ, এটা সর্বোচ্চ হলে এইটা আবার সর্বনিম্ন, তাহলে এইটা সর্বনিম্ন মানে টোটাল টার্মটা সর্বনিম্ন, টোটাল টার্ম সর্বনিম্ন মানে 1/λ, এই টোটালটার ভ্যালু জিরো, জিরোর থেকে ছোট তার হইতে পারে না। তো জিরো যদি হয়ে যায়, তাহলে NH এর ভ্যালু আসে তখন 1/0 মানে ইনফিনিটি। তার মানে যখন আমি ল্যামডা মিনিমাম পাইতে চাই, তখন আমাদের NH এর ভ্যালু হইতে হয় ইনফিনিটি। NH এর ভ্যালু ইনফিনিটি বসাইলে, খেয়াল করো, NH এর ভ্যালু ইনফিনিটি বসাইলে, অসীম থেকে নিয়ে গেলে আমরা ল্যামডার ভ্যালু মিনিমাম পাই। ওকে, এবার দেখো আমরা যদি এই ল্যামডার ভ্যালু ম্যাক্সিমাম পাইতে চাই, ল্যামডার ভ্যালু ম্যাক্স পাইতে চাই, ল্যামডার ভ্যালু ম্যাক্স পাইতে যাওয়ার শর্ত কি? ল্যামডার ভ্যালু ম্যাক্স পাইতে যাওয়ার শর্ত কি? চিন্তা করো তো, ল্যামডার ভ্যালু ম্যাক্স পাইতে যাওয়ার শর্ত হচ্ছে এইটাকে ম্যাক্স পাইতে গেলে এইটাকে মিনিমাম বানাইতে হবে। এইটাকে মিনিমাম বানাইতে গেলে এই জায়গার যে টার্ম, এইটাকে কাটতে 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 সর্বোচ্চ পরিমাণ কাটতে হবে। তো সর্বোচ্চ পরিমাণ কাটার উপায় কি? দেখো NL এর ভ্যালু যদি তুমি 3 নাও, তাহলে 3 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা হচ্ছে 4, এখানে NL এর ভ্যালু যদি 4 নাও, 4 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা হচ্ছে 3। তো কাটতে কাটতে বাদ দিতে দিতে সবচেয়ে কাছের সংখ্যা হচ্ছে একদম ঠিক তার পরের সংখ্যাটা। তার মানে আমরা NH এর যে ভ্যালু, তোমার NH এর যে ভ্যালু, এটা সবসময় পাবো হচ্ছে NL+1। এইটা যদি তুমি নাও, NH এর ভ্যালু NL+1, এইটা তুমি যদি নাও, তাহলে এই জায়গা থেকে তুমি ল্যামডা ম্যাক্সিমাম পাবা।
তাহলে একটা হচ্ছে ল্যামডা মিনিমাম পাওয়ার শর্ত, আর একটা হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম পাওয়ার শর্ত। কোনটা ল্যামডা মিনিমাম পাওয়ার শর্ত, কোনটা ল্যামডা ম্যাক্সিমাম পাওয়ার শর্ত, এটা আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। এবার দেখো আমি উদাহরণ হিসেবে দেখাই, একটা ম্যাথ দেখাবো, তোমার ক্লিয়ার হয়ে যাবে। যদি এরকম বলে যে বামার সিরিজে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করো, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তো আমরা জানি যে ল্যামডা যখন ম্যাক্সিমাম তখন শর্ত হচ্ছে NH = NL+1। তাহলে এখানে আমার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের কথা যখনই বলছে, খেয়াল করো এখানে যখন আমার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের কথা যখন বলছে তখন ল্যামডা ম্যাক্সিমাম শর্ত হচ্ছে NH = NL+1। NH = NL+1। এখন দেখো NH মানে হায়ার অরবিটাল, NH মানে হচ্ছে হায়ার অরবিটাল। তাহলে হায়ার অরবিটাল এখানে আমাদের কত, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য হায়ার অরবিটাল খুঁজে বের করতে হবে। এখন সর্বনিম্ন কত, খেয়াল করো তো, সিরিজ বলছে বামার সিরিজ বলা মানেই NL এর ভ্যালু 2, তখন NH এর ভ্যালু অটোমেটিক 2 + 1 মিলে 3 হয়ে যায়। এখন আমার তরঙ্গ দৈর্ঘ্য যেটা বের হবে ওইটা অটোমেটিক ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম = RH × 1/, দেখো 2 এর স্কয়ার মাইনাস 1/3 এর স্কয়ার। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত যেটা বের হবে সেটাই আমার ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য। এইটা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত যেটা বের হবে ওটাই আমার ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? সো এইটা ক্যালকুলেশন করবা, আগের ক্যালকুলেশনগুলো দেখাইছি, সো এটা দেখালাম না। তো যদি এরকম প্রশ্ন আসে তাহলে পারবো কিনা। এখন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জায়গায় সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হলে কি বলতাম, এই জায়গায় নিতাম 2 আর এই জায়গায় নিতাম 0, এই টোটালটা জায়গায় 0 না নিয়ে ইনফিনিটি নিতাম। কারণ কি, সর্বনিম্ন তরঙ্গ হওয়ার শর্ত হচ্ছে তোমার NH এর ভ্যালু ইনফিনিটি হতে হবে, NH এর ভ্যালু ইনফিনিটি, আগের পেজে শর্ত শিখে আসছি। সো ওই জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং, এখান থেকে আমার আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে আমি এগুলা বের করছি। এখন আমি যদি ল্যামডা মিনিমাম ম্যাক্সিমাম বের করতে পারি তাহলে ফ্রিকোয়েন্সি মিনিমাম ম্যাক্সিমাম বের করতে পারবো, তারপর হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা মিনিমাম ম্যাক্সিমাম বের করতে পারবো, এনার্জি মিনিমাম ম্যাক্সিমাম বের করতে পারবো, ইচ অ্যান্ড এভরিথিং মিনিমাম ম্যাক্সিমাম বের করা সম্ভব। একটু ব্রেন খাটাও, স্ট্রম করো, একটু ব্রেন স্ট্রমিং করলে আস্তে আস্তে এই মিনিমাম ম্যাক্সিমামের যে রহস্য সেটা তোমার উন্মোচন হয়ে যাবে। ওকে, সো আশা করি এই ব্যাপারটা তোমার একদম ক্লিয়ার হয়েছে। এটা ক্লিয়ার হইলে এরপরে আমরা শুরু করব দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। অ্যাডমিশনের জন্য যা যা লাগে সব আমরা এখন দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল থেকে দেখাই দিব। ওকে, দ্রাব্যতা বোঝার জন্য আমাদের প্রথমে দ্রবণ বোঝা লাগবে। দ্রবণ কেন? কারণ দ্রবণের আবার প্রকারভেদ আছে এবং সেই প্রকারভেদের উপর ডিপেন্ড করে আমরা দ্রাব্যতাকে ব্যাখ্যা করি। দ্রবণের কি কি প্রকারভেদ? দ্রবণের প্রকারভেদ বোঝার জন্য আমরা যদি তিনটা আলাদা আলাদা দ্রবণ নিই, ধরো এটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে দ্রব প্লাস দ্রাবক মিলে দ্রবণ তৈরি হয়েছে। এই দ্রবণকে যদি আমরা সম্পৃক্ত দ্রবণ বলি, তো সম্পৃক্ত দ্রবণের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সম্পৃক্ত দ্রবণের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কোনো একটা দ্রবণ, এইটাকে যদি আমরা অসম্পৃক্ত দ্রবণ বলি, দেখো এটাকে যদি আমরা অসম্পৃক্ত দ্রবণ বলি, তো অসম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ বলি, এইটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আর যদি আমরা কোনো একটা দ্রবণকে অতিপৃক্ত দ্রবণ বলি, হ্যাঁ, অতিপৃক্ত দ্রবণ, এইটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তো এই হচ্ছে আমাদের তিনটা দ্রবণ। বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। একটা দ্রবণ যখন তুমি তৈরি করবা, দ্রবণটা দ্রব প্লাস দ্রাবকের সমন্বয়ে গঠিত হবে, তাই না? দ্রব প্লাস দ্রাবকের সমন্বয়ে গঠিত। তো দ্রব প্লাস দ্রাবকের সমন্বয়ে যখন আমাদের দ্রবণ তৈরি হচ্ছে, ধরো দ্রাবক হিসেবে আমরা পানি নিলাম আর দ্রব হিসেবে আমরা ধরো চিনি নিলাম। তো ধরো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পানির ভিতরে নির্দিষ্ট পরিমাণ চিনি যদি দাও তাহলে ওটা সম্পূর্ণরূপে গুলে যাবে, মানে মিশে যাবে। ওর চেয়ে বেশি দিলে মিশবে না, তাই না? সাপোজ ধরো তুমি 500 গ্রাম পানি নিছো, নিয়ে তার ভিতর 1 কেজি চিনি ঢেলে দিছো। এখন 1 কেজি চিনি কি 500 গ্রাম পানি ভেজাইতে পারবে না। আবার দেখো 1 চিমটি বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চিনি দিলে ওটা একদম মিশে যাবে, তাই না? তো একদম মিশে যাওয়া মানে ওটার সাথে আর
খুঁজে না পাওয়া। তো ব্যাপার হচ্ছে এরকম, একটা দ্রাবকের ভিতর যতটুকু পরিমাণ দ্রব্য বা পানির ভিতর যতটুকু পরিমাণ চিনি ধরে, যদি ওইটুকুই থাকে, বেশিও থাকবে না কম থাকবে না, যতটুকু ধরে ততটুকুই থাকবে। ধরো তোমার মাথার ভিতরে 10টা ইনফরমেশন ধরে, তুমি যদি 10টাই রাখো তাহলে তোমার মাথা এখন সম্পৃক্ত অবস্থায় আছে, বেশিও নেই কমও নেই। যদি তোমার মাথার ভিতর 10টা ধরে আর 10টাই রাখো তাহলে সেটা সম্পৃক্ত। তাহলে একটা দ্রাবকের ভিতর যতটুকু ধরে ততটুকুই তুমি যদি দ্রবণ নাও তখন সেটাকে সম্পৃক্ত দ্রবণ বলে, সম্পৃক্ত দ্রবণ বলে। অসম্পৃক্ত দ্রবণ কি? অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে দ্রাবকের ভিতর যতটুকু ধরে তার চেয়ে কম থাকা। তাহলে এখানে আমরা যদি একটু নোট দিই, সমান দ্রব্য থাকলে সেটা সম্পৃক্ত দ্রবণ। সমান দ্রব্য, সমান দ্রব্য মানে কি যতটুকু থাকতে পারে ততটুকুই আছে। আচ্ছা, অসম্পৃক্ত মানে কি? কম দ্রব্য থাকবে, পরিমাণে কম দ্রব্য থাকবে, এটা অসম্পৃক্ত। আর দ্রাবকের ভিতরে বেশি পরিমাণ যদি দ্রব্য থাকে সেটাকে আমরা অতিপৃক্ত বলতে পারবো। তাহলে দেখো, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, একটা অতিপৃক্ত। এখন তুমি দ্রাব্যতা ব্যাপারটাকে এই সাথে কিভাবে কানেক্ট করবা? দেখো, সম্পৃক্ত দ্রবণ থেকে দ্রাব্যতা এইটার সংজ্ঞা পাওয়া যায়। সম্পৃক্ত দ্রবণ থেকে দ্রাব্যতার সংজ্ঞা পাওয়া যায়। সম্পৃক্ত দ্রবণ মানে যতটুকু পরিমাণ ধরে ততটুকু থাকা। তো একটা সম্পৃক্ত দ্রবণে যতটুকু পরিমাণ দ্রব্য থাকে ওটাই তার দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তো যখন একটা দ্রবণ সম্পৃক্ত, ওর ভিতরে যতটুকু দ্রব্য আছে, যতটুকু দ্রব্য আছে সেটাই দ্রাব্যতা। তাহলে দেখো, দ্রাব্যতা ব্যাপারটা কি? একটা সম্পৃক্ত দ্রবণে যতটুকু দ্রব্য আছে সেটাই দ্রাব্যতা। তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ নিলাম, সেই সম্পৃক্ত দ্রবণে যতটুকু দ্রব্য আছে সেটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। সম্পৃক্ত দ্রবণে যদি কম দ্রব্য থাকে তাহলে হবে না, যদি বেশি দ্রব্য থাকে তাহলে হবে না। সম্পৃক্ত দ্রবণে যতটুকু পরিমাণ দ্রব্য আছে ততটুকু হচ্ছে আমার ওই দ্রবণের দ্রাব্যতা। তো এখন ব্যাপার হচ্ছে এরকম, এই দ্রাব্যতার সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে। দ্রাব্যতার সাথে কার? তাপমাত্রার সম্পর্ক আছে। কেন? কারণ তাপমাত্রা বাড়ালে বা কমালে দ্রাব্যতার পরিবর্তন হয়। তো দ্রাব্যতার সংজ্ঞা দেওয়ার সময় আমাদের এরকম বলা হয় যে নির্দিষ্ট তাপমাত্রায় একটা সম্পৃক্ত দ্রবণে যতটুকু পরিমাণ দ্রব্য থাকে সেটাই তার দ্রাব্যতা। নির্দিষ্ট তাপমাত্রায় একটা সম্পৃক্ত দ্রবণে যতটুকু পরিমাণ দ্রব্য থাকে সেটাই তার দ্রাব্যতা, এভাবে বলা হয়। আচ্ছা, এবার দেখো, এই দ্রাব্যতার ক্ষেত্রে আমাদের আরো একটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। দ্রাব্যতা নির্ভর করে, খেয়াল করো, দ্রাব্যতা নির্ভর করে 3টি বিষয়ের উপর। দ্রাব্যতা নির্ভর করে বা দ্রাব্যতার নির্ভরশীলতা, নির্ভরশীলতা এটা কয়টা বিষয়ের উপর নির্ভর করে? 3টা বিষয়ের উপর নির্ভর করে। কি কি? দেখো, নাম্বার ওয়ান দ্রব্য, নাম্বার 2 দ্রাবক, নাম্বার 3 হচ্ছে তাপমাত্রা। তো দ্রাব্যতার ক্ষেত্রে এই 3টা বিষয়ের উপর নির্ভরশীলতা আছে। এবার দ্রব্য, দ্রাবক, তাপমাত্রা এটা কি? দেখো, একটা নির্দিষ্ট পরিমাণ পাত্র আছে, পাত্রের ভিতর তুমি দ্রাবক ফিক্স করছো। তো ধরো এটা হচ্ছে তোমার একটা পাত্র, এই পাত্রের ভিতর দ্রাবক হিসেবে তুমি পানি নিছো। এখন এই পানির ভিতরে তুমি যদি সোডিয়াম ক্লোরাইড লবণ নাও তাহলে দ্রাব্যতা একরকম হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিলে আরেক রকম হবে, ক্যালসিয়াম ক্লোরাইড নিলে আরেক রকম হবে, সোডিয়াম নাইট্রেট নিলে আরেক রকম হবে। এক এক ধরনের দ্রবের জন্য দ্রাব্যতা এক এক রকম। তাহলে এখানে দ্রবের ভিন্নতার কারণে দ্রাব্যতা পরিবর্তন হয়। দ্রব্য এটার ভিন্নতা আসলে দ্রাব্যতা চেঞ্জ হয়। বুঝতে পারছো? দ্রবের যদি ভিন্নতা আসে তাহলে এখানে আমাদের দ্রাব্যতা চেঞ্জ হয়। তাহলে দ্রবের ভিন্নতা বলতে কি বুঝাচ্ছি? যেমন আমরা দ্রব্য হিসেবে সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি, চেঞ্জ আসছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিচ্ছি, চেঞ্জ আসছে, ক্যালসিয়াম ক্লোরাইড নিচ্ছি, চেঞ্জ আসছে, সোডিয়াম নাইট্রেট নিচ্ছি, চেঞ্জ আসছে। সো আমরা দ্রব্য যত চেঞ্জ করব আমাদের দ্রাব্যতা তত চেঞ্জ হবে। বুঝতে পারছো? এক এক দ্রবের জন্য দ্রাব্যতা এক এক রকম। দ্রাবকের ক্ষেত্রেও তাই। তুমি যদি এখানে পানি দ্রাবক নাও, পানি দ্রাবকের ভিতরে সোডিয়াম ক্লোরাইডের যে দ্রাব্যতা এটা একরকম, পানি দ্রাবক না নিয়ে তুমি যদি অন্য কোনো দ্রাবক নাও এই সেম সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা আরেক রকম। বুঝতে পারছো? তার মানে এখন আমরা দ্রবকে ফিক্স করে আলাদা আলাদা দ্রাবক নিলে চেঞ্জ হয়ে যাবে। এবং দ্রাবকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের দুই টাইপের দ্রাবক আছে, একটা হচ্ছে পোলার দ্রাবক আর একটা হচ্ছে অপোলার দ্রাবক। সো পোলার দ্রাবক যারা আছে,
পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবীভূত হয়, আর একটা হচ্ছে অপোলার দ্রাবক, অপোলার দ্রাবকে অপোলার যৌগ দ্রবীভূত হয়, অপোলার দ্রাবকে অপোলার যৌগ দ্রবীভূত হয়। একটা লাইন আছে, লাইক ডিজলভ লাইক, লাইক ডিজলভ লাইক। সো পোলার দ্রাবকে পোলার যৌগ, অপোলার দ্রাবকে অপোলার যৌগ দ্রবীভূত হয়। পোলার দ্রাবকে পোলার যৌগ, অপোলার দ্রাবকে অপোলার যৌগ দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে আবার হাইড্রোজেন বন্ড একটা মেটার, যেটা আমি হাইড্রোজেন বন্ডের ভিতর তোমাকে দেখাইছিলাম যে সমযোজী বন্ধন থাকে, যেমন হচ্ছে অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন, অপোলার, তারপরে ওরা পানিতে দ্রবীভূত হয়, পানি আবার পোলার। কেন? কারণ হাইড্রোজেন বন্ডের কারণে হয়, ওইটা আলাদা কেস, ব্যতিক্রম। বাট আমরা এইটুকু মাথায় রাখবো, যারা পোলার তারা পোলার দ্রাবকে হবে, যারা অপোলার তারা অপোলার দ্রাবকে হবে। এবার আসো তাপমাত্রা। কোন একটি যৌগ তার দ্রাব্যতা, কোন একটি যৌগ তার দ্রাব্যতা তাপমাত্রার উপর নির্ভরশীল, শুধু তাপমাত্রার উপর নির্ভরশীল না, ওই যৌগটা কি ধরনের যৌগ তার উপরেও ডিপেন্ড করে। ধরো একটা যৌগ নিলা, এই যৌগটা তাপ উৎপাদী বা তাপহারী দুই রকম হতে পারে। যৌগটা তাপ উৎপাদী বা তাপহারী দুই রকম হতে পারে। তাপহারী, তাপ উৎপাদী দুই রকম হতে পারে। তো কোন একটি যৌগ তাপ উৎপাদী, কোন একটি যৌগ তাপহারী দুই রকম যদি হয়, এই যে যৌগ, এই যৌগকে দেখো তাপহারী হতে পারে, তাপ উৎপাদী হতে পারে, এই যৌগকে সে তাপ উৎপাদী না তাপহারী তার উপর ডিপেন্ড করে তার দ্রাব্যতাও পরিবর্তন হয়। যেমন কি দেখো, আমরা একটা যৌগ নিব, এভাবে মাথায় রাখবা জিনিসটা, শর্টকাট ট্রিক শেখাচ্ছি। একটা যৌগ নিব, যৌগটা তাপহারী, যৌগটা কি তাপহারী। তো একটা তাপহারী যৌগ, তাপহারী যৌগের ক্ষেত্রে ডেল এইচ এর মান কি বলতো? তাপহারী হলে ডেল এইচ এর মান পজিটিভ, ডেল এইচ এর মান পজিটিভ। এখন একটা তাপহারী যার ডেল এইচ এর মান পজিটিভ, তার যদি তুমি তাপমাত্রা বাড়াও, তাপমাত্রা বাড়ানো মানে কি? তাপমাত্রা প্লাস করা। তাহলে এখানে প্লাস ইন্টু প্লাস মিলে আমাদের দ্রাব্যতা প্লাস হবে, দ্রাব্যতাও কি হবে? প্লাস হবে। তো প্লাস ইন্টু প্লাস মিলে দ্রাব্যতা প্লাস হওয়া মানে কি? একটা তাপহারী, সেখানে আমি তাপমাত্রা বাড়ালাম, দ্রাব্যতা প্লাস মানে হচ্ছে দ্রাব্যতা বাড়বে। এইটা মাথায় রাখবা। তাহলে কি একটা তাপহারী যৌগ যেখানে ডেল এইচ এর মান পজিটিভ, তার তাপমাত্রা যদি বাড়ায় মানে প্লাস হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস মানে দ্রাব্যতাও প্লাস হবে, মানে দ্রাব্যতা বাড়বে। দ্রাব্যতা প্লাস হবে মানে কি? দ্রাব্যতা প্লাস হওয়া মানে দ্রাব্যতা বাড়া। ওকে, এবার দেখো একটা তাপহারীর জায়গায় একটা তুমি তাপ উৎপাদী নাও, একটা তাপহারীর জায়গায় একটা তুমি তাপ উৎপাদী নাও। ওকে, তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ কি হবে বলো তো? তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ হবে নেগেটিভ। তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হবে? ডেল এইচ নেগেটিভ। আচ্ছা, তাপ উৎপাদী ডেল এইচ নেগেটিভ। এখন যদি তুমি তাপমাত্রা বাড়াও, তাহলে তাপ উৎপাদী তাপমাত্রা বাড়ানো মানে প্লাস হলো। তাহলে দেখো একটা নেগেটিভ যৌগে তুমি যদি প্লাস করো, তাহলে নেগেটিভ পজিটিভ মিলে তোমার নেগেটিভ আসবে। তাহলে এখানে দ্রাব্যতা নেগেটিভ হবে, তাহলে দ্রাব্যতা নেগেটিভ হওয়া মানে হচ্ছে দ্রাব্যতা কমবে। দ্রাব্যতা নেগেটিভ হওয়া মানে হচ্ছে দ্রাব্যতা কমবে। তাহলে এই যে জিনিসটা তোমাকে আমি শেখালাম, এটা এমসিকিউ ট্রিক, একদম মাস্ট এভাবে মনে রাখা লাগবে। তাপহারীর ক্ষেত্রে কি ঘটে? দ্রাব্যতা বাড়ে না কমে তাপমাত্রা বাড়ালে। আর তাপ উৎপাদীর ক্ষেত্রে কি ঘটে? দ্রাব্যতা বাড়ে না কমে তাপমাত্রা বাড়ালে। এই জিনিসটাকে আরেকটা সুন্দর উদাহরণের মাধ্যমে দেখা যায়। কি? গ্লুবার সল্ট বলে একটা সল্ট আছে। কি আছে? গ্লুবার সল্ট, গ্লুবার সল্ট। সো গ্লুবার সল্ট, এইটার ক্ষেত্রে প্রথমে আমাদের এমসিকিউ এর জন্য জানা লাগবে গ্লুবার সল্টের সংকেত কি। গ্লুবার সল্টের সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট ইনটু 10 মলিকিউল পানি, সোডিয়াম সালফেট ইনটু 10 মলিকিউল পানি। তো সোডিয়াম সালফেট ইনটু 10 মলিকিউল পানি, এটা যখন তুমি নিচ্ছ, গ্লুবার সল্ট নিচ্ছ, তো এই যৌগটাই তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে দ্রাব্যতা বাড়বে না কমবে, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তো চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার আগে আমরা এই যৌগটার দুইটা পার্ট ভাগ করব। দেখো, প্রথম কথা, আমি যখন সোডিয়াম সালফেট ইনটু 10 অণু পানি নিচ্ছি, 10 অণু পানি নিচ্ছি, তখন এই যৌগটা, এই যৌগের বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু পানি আছে, তাহলে এটা একটা তাপহারী যৌগ। পানি থাকলে এটা কি? এটা একটা তাপহারী যৌগ। তাপহারী যৌগ, তাপহারী যৌগ কেন? মানে পানি থাকলে বাইরে থেকে তাপ দেওয়া লাগবে, দিয়ে পানিকে বাষ্পায়িত করা লাগবে, তাপহারী। তো তাপহারী হলে ডেল এইচ এর মান হচ্ছে পজিটিভ। এখন যদি আমি এখানকার তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা কি করি? তাপমাত্রা বাড়াই, পজিটিভ করি, তাহলে এখানে আমাদের দ্রাব্যতার কি ঘটবে?
দ্রাব্যতার ক্ষেত্রে দেখো পজিটিভ পজিটিভ মিললে পজিটিভ হবে, মানে দ্রাব্যতা বাড়বে। দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা হচ্ছে বাড়বে। তাহলে দেখো আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, খেয়াল করো আমি এখন একটা গ্রাফ আঁকবো। গ্রাফটা কি? গ্রাফটা হচ্ছে এই অক্ষ বরাবর একটা কিছু দিব আর এই অক্ষ বরাবর একটা কিছু দিব। তাহলে দ্রাব্যতার ক্ষেত্রে খেয়াল করো, দ্রাব্যতার ক্ষেত্রে আমি যখন গ্রাফ দিচ্ছি, এক্স অক্ষ বরাবর দ্রাব্যতা রাখলাম আর ওয়াই অক্ষ বরাবর আমি রাখলাম হচ্ছে তাপমাত্রা। তো যখন এই যে এই গ্লোবাল সল্টটা পজিটিভ গ্লোবাল সল্ট, খেয়াল করো গ্লোবাল সল্টটা যখন 10 অণু পানি আছে তখন তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে আমার এই গ্লোবাল সল্টের দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাইতে পাইতে একটা পয়েন্টে যে আমাদের এই টোটাল পানিটা অপসারিত হয়ে যায়। কারণ কি? তাপমাত্রা বাড়ালে পানি বাষ্পায়িত হয়ে যাবে। পানি বাষ্পায়িত হইতে হইতে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার একটা টেম্পারেচার আছে, যেখানে যে টোটাল পানিটা বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হয়ে এটা সোডিয়াম সালফেটে রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? সোডিয়াম সালফেটে। এখন সোডিয়াম সালফেটে যখন রূপান্তর হয়েছে, এই যে সোডিয়াম সালফেট, খেয়াল করো সোডিয়াম সালফেটে যখন রূপান্তর হয়েছে, এই সোডিয়াম সালফেট এখন হচ্ছে আমার তাপ উৎপাদী। এটা কি? তাপ উৎপাদী। তাপ উৎপাদী মানে হচ্ছে এখানে ডেল এইচ এর যে মান সেটা হচ্ছে ঋণাত্মক। এখন তুমি যদি তাপমাত্রা বাড়াও, এখন তুমি যদি তাপমাত্রা কি করো? বাড়াও, খেয়াল করো তাহলে আমার এখানে এই অংশটা তাপ উৎপাদী, ডেল এইচ এর মান ঋণাত্মক। এখন তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে এই যে নেগেটিভ আর এই পজিটিভ মিলে আমাদের দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা হবে হচ্ছে নেগেটিভ। তো দ্রাব্যতা নেগেটিভ মানে হচ্ছে দ্রাব্যতা কমবে। তার মানে এখন এই 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এর পরে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে এই জায়গা থেকে আমাদের দ্রাব্যতা আস্তে আস্তে ফল ডাউন করবে। এই জায়গা থেকে আমাদের দ্রাব্যতা আস্তে আস্তে ফল ডাউন করবে। কারণ কি? এ এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় পরিণত হয়েছে। তাপ উৎপাদী। তাহলে এই যে গ্রাফ, এইটা হচ্ছে গ্লোবাল সল্টের গ্রাফ। আর এখানে কোন একটি পদার্থের উপর তাপমাত্রা এবং দ্রাব্যতার যে প্রভাব, বা কোন তাপমাত্রার উপর দ্রাব্যতার যে প্রভাব, সেটা বুঝতে পারলাম। কেস দুইটা, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এইটা যেই ব্যাখ্যা তোমাকে আমি শেখাইছি, এইটাই তুমি যদি একদম হুবহু মনে রাখতে পারো, এখান থেকে এমসিকিউ পাবা। এমসিকিউ পাবা। সো এমসিকিউর জন্য এই অংশটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। মনে থাকে জানো, আগে কিন্তু বেসিক শেখাইছি, আগে কিন্তু এখানে বেসিক দেখাইছি। এই বেসিকের উপর ডিপেন্ড করে পরে তোমাকে আমি এই জিনিসটা দেখাই দিলাম। ওকে, সো আমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার আসবো এমসিকিউ সলভ করার জন্য আমাদের দ্রাব্যতার একক অংশে যেতে হবে। এমসিকিউ সলভ করার জন্য আমাদের কি করতে হবে? দ্রাব্যতার একক অংশে যেতে হবে। তো দ্রাব্যতার একক যে অংশটা আছে, দ্রাব্যতার একক অংশটা আরেকটা হাই ভোল্টেজ অংশ। দ্রাব্যতার একক কি? দ্রাব্যতার 3টা একক আছে, খেয়াল করব আমরা। দ্রাব্যতার একক 3টা। দ্রাব্যতার একক নিয়ে কাজ করতেছি আমরা। দ্রাব্যতার একক, সো দ্রাব্যতার একক হচ্ছে 3টা। কি কি একক আছে দ্রাব্যতার? খেয়াল করব, দ্রাব্যতার নাম্বার 1 একক হচ্ছে তোমার মোল পার লিটার। নাম্বার 2 একক হচ্ছে গ্রাম পার লিটার। নাম্বার 3 একক হচ্ছে গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। 100 গ্রাম ওয়াটার। এখন কোনটা দ্বারা কি বোঝায়, কোনটা দ্বারা কি বোঝায় এটা জানাটা জরুরি। প্রথমটা দেখো, প্রথমটা দ্বারা কি বোঝায়, দ্বিতীয়টা দ্বারা কি বোঝায়, তৃতীয়টা দ্বারা কি বোঝায়, প্রত্যেকটা নিয়ে কথা বলবো। প্রথমে আসো গ্রাম পার লিটার, মোল পার লিটার। মোল পার লিটার মানে হচ্ছে 1 লিটার আয়তনে 1 লিটার আয়তনে যত মোল থাকে। এবার যত মোল থাকে মানে থাকলে সম্পৃক্ত দ্রবণ হয়। যত মোল থাকলে সম্পৃক্ত দ্রবণ হয়, ব্যাপারটা বুঝতে হবে। 1 লিটার আয়তনে যত মোল থাকলে সম্পৃক্ত, সেটাই আমার দ্রাব্যতা। তাহলে এখানে আমি দ্রাব্যতাকে ব্যাখ্যা করছি মোল দিয়ে। তাহলে 1 লিটারে যত মোল থাকলে সম্পৃক্ত, সেটাই হচ্ছে আমার দ্রাব্যতা। এবার দেখো গ্রাম পার লিটার, এটা দিয়ে আমি কি বলতেছি? এটাই বলা হচ্ছে যে 1 লিটার আয়তনে যত গ্রাম থাকলে সম্পৃক্ত। তাহলে দেখো এটাও আমাদের সম্পৃক্ত দ্রবণই বোঝাচ্ছে। সম্পৃক্ত মানে যতটুকু থাকার কথা ততটুকুই থাকে। তাহলে 1 লিটার আয়তনে যতটুকু থাকলে সম্পৃক্ত, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রাম পার লিটার। আর 1 লিটার আয়তনে যত মোল থাকলে, তাহলে একটা মোল দিয়ে একটা গ্রাম দিয়ে,
একটা মোল দিয়ে একটা গ্রাম দিয়ে, মোল এবং গ্রামের ভিতর কনভার্ট করা যায়। এবার দেখো এখানে 100 গ্রাম ওয়াটার, 100 গ্রাম ওয়াটার মানে 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি মানে দ্রবণের ভর। তো 100 গ্রাম পানি এর ভিতরে, পানির ভিতরে 100 গ্রাম পানির ভিতরে যত গ্রাম দ্রব থাকলে সম্পৃক্ত, সেটাই হচ্ছে আমাদের এই জায়গাতে দ্রাব্যতা। তাহলে দেখো গ্রাম পার 100 গ্রাম পানি, এটাও আমাদের দ্রাব্যতা প্রকাশ করার আরেকটা পদ্ধতি, যেখানে আমরা 100 গ্রাম পানির ভিতর যত গ্রাম দিব। তো ধরো আমাদের কাছে একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে আমি 100 গ্রাম পানি দিছি, 100 গ্রাম কি দিছি, পানি দিছি। এই 100 গ্রাম পানির ভিতরে আমি এখন যত গ্রাম লবণ দিব, যত গ্রাম লবণ দিব। তো 100 গ্রাম পানির ভিতরে যত গ্রাম লবণ দিবা, দিলে এটা সম্পৃক্ত হবে, সেটা এই 100 গ্রাম পানির দ্রাব্যতা, 100 গ্রাম পানির দ্রাব্যতা। তাহলে আমি 100 গ্রাম পানি নিয়ে যেমন দ্রাব্যতা বের করতে পারি, 50 গ্রাম পানি নিয়েও দ্রাব্যতা বের করতে পারি, 1 লিটার পানি নিয়েও দ্রাব্যতা বের করতে, ডিপেন্ডস অন মি, বাট দ্রাব্যতা বের করার এটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখন তোমাকে যদি এরকম প্রশ্ন করে, প্রশ্নটা এরকম যে দ্রাব্যতা 5 গ্রাম পার লিটার হলে 150 ml আয়তনে কত গ্রাম দ্রব আছে। তো এই যে প্রশ্নটা দিছে, এটা একদম বেসিক সংজ্ঞা থেকে দিছে। সংজ্ঞা থেকে কি দেখো, আমাদের 1 লিটার আয়তনে দ্রাব্যতা 5 গ্রাম পার লিটার বলছে, তার মানে সম্পৃক্ত দ্রবণে 1 লিটারে আমাদের দ্রব হচ্ছে 5 গ্রাম। 1 লিটারে আমাদের দ্রব কত, 5 গ্রাম। তাহলে 1 লিটার মানে কি 1000 ml, 1000 ml এ আমাদের দ্রব হচ্ছে কত, 5 গ্রাম। তাহলে আমাদের চাচ্ছে হচ্ছে 150 ml এর দ্রব কত। তাহলে 1 ml এর দ্রব বের করব, 1 ml এর দ্রব আসবে 5 ডিভাইডেড বাই 1000 গ্রাম। এরপরে যদি আমরা 150 ml বের করতে চাই, তাহলে 150 ml এর দ্রব আসবে 5 ইন্টু 150 ডিভাইডেড বাই 1000, এত গ্রাম। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে বের করতে পারবে। একটা শূন্য কাটছে, ঠিক আছে, 5 15 75 ডিভাইডেড বাই 100 আসে, ক্যালকুলেশন করলে 0.75 গ্রাম আসে। তার মানে আমাদের 150 ml এর জন্য 0.75 গ্রাম, এটাই হচ্ছে দ্রবের পরিমাণ এবং এটাই হচ্ছে দ্রাব্যতা। 150 ml এর জন্য দ্রাব্যতা কত, 0.75। তো আয়তনের সাপেক্ষে আমাদের দ্রাব্যতাটা নির্ভর করে। তাহলে এইটা একটা এমসিকিউ যেটা আমাদের আসবে বা আসার মতো, ঠিক আছে, আসার মতো। এবার বলছে যে এমন যদি হয়, দেখো প্রশ্নটা বুঝবা। প্রশ্নটা বলছে যে 100 ml দ্রবণে 10 গ্রাম দ্রব সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, 100 ml দ্রবণে 10 গ্রাম দ্রব সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে 10 গ্রাম দ্রব। এবার বলছে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা কত, এইটা আমার প্রশ্ন করছে, গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা কত। তো যদি আমাদের এরকম গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা বের করতে বলে, তাহলে এই জায়গা থেকে আমরা কেমনে করব। দেখো আমাদের 100 ml দ্রবণে 10 গ্রামে সম্পৃক্ত, তাহলে সম্পৃক্ত দ্রবণ বললে দ্রাব্যতা কিন্তু আমার এটাই, বাট আমার গ্রাম পার লিটারে বলছে, তার মানে 1 লিটারে যাইতে হবে। 1 লিটার মানে কি 1000 ml। তাহলে দেখো 100 ml এ আমাদের দ্রব্য আছে 10 গ্রাম, মাত্র 10 গ্রাম। তারপরে আমার 1 ml, এইটাতে দ্রব্য আছে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে আমি যদি এখন 1000 ml এ যাই, তাহলে 1000 ml এ দ্রব্য থাকবে 10 ইন্টু 1000 ডিভাইডেড বাই 100, এই হচ্ছে আমার দ্রাব্যতা। তো ক্যালকুলেশন করলে 2 শূন্য কাটে, ক্যালকুলেশন করলে উপরে দেখো আমাদের 100 গ্রাম আসে। তার মানে আমরা যখন 1 লিটারে বা গ্রাম পার লিটারে যাচ্ছি, তখন 100 গ্রাম আসছে, দ্রাব্যতা কি আসছে 100 গ্রাম। তো গ্রাম পার লিটারে গেলে দ্রাব্যতা আসে হচ্ছে আমার 100 গ্রাম। এই হচ্ছে আমাদের কাহিনী, গ্রাম পার লিটার যখন, তখন আমাদের দ্রাব্যতা 100 গ্রাম। সো এই কাহিনীগুলো আমাদের মাথায় রাখা লাগবে, ছোট ছোট জিনিস। এবার দেখো আরেকটা ছোট্ট জিনিস দেখাবো, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। খেয়াল কি রাখবো,
ধরো আমাদের এখানে একটা পাত্র দেয়া আছে, এই পাত্রের আয়তন বলে দেয়া আছে 250 ml। এবার বলছে যে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া আছে হচ্ছে 150 গ্রাম পার লিটার, 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এবার বলছে এই সেম দ্রবণের তাপমাত্রা তুমি যদি 25 ডিগ্রিতে রূপান্তর করো তখন দ্রাব্যতা হয়ে যাবে, দেখো এইটারই 25 ডিগ্রিতে দ্রাব্যতা হয়ে যাবে তোমার 100 গ্রাম পার লিটার। 25 ডিগ্রিতে দ্রাব্যতা হয়ে যাবে 100 গ্রাম পার লিটার। তাহলে 100 গ্রাম পার লিটার হলে এই 250 ml দ্রবণ থেকে কি পরিমাণ কেলাসিত হবে এটা বের করতে হবে। তো দেখো আসলে কাহিনী হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন ছিল তখন দ্রাব্যতা ছিল 150 গ্রাম পার লিটার, মানে 1 লিটারে 150 গ্রাম। বাট 1 লিটারে 150 গ্রাম যদি থাকে তাহলে 250 ml এর জন্য তো আমি বের করতে পারবো না, আমার 250 ml এর জন্য বের করতে হবে, তাই না? আমার 250 ml এর জন্য বের করতে হবে। আবার 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন নিচ্ছি তখন আমার 1 লিটারে 100 গ্রাম আসছে। তো এই 1 লিটারে 100 গ্রাম থাকলে আমি তো কম্পেয়ার করতে পারবো না, এখানেও আমাদের 250 ml এর জন্য বের করতে হবে। তো দুইটার জন্য বের করে কম্পেয়ার করলেই জাস্ট তোমার কেলাসের পরিমাণ হয়ে যাবে। কারণ কি, তাপমাত্রা যখন কমাচ্ছ তখন তোমার এখান থেকে কিছু পদার্থ বের হয়ে যাচ্ছে, কারণ তাপমাত্রা কমানোর সাথে সাথে দ্রাব্যতা কমে যায়, আর দ্রাব্যতা কমে গেলে আমার বের হয়ে যায়। বুঝতে পারছো? এখন আমরা এখানে কিভাবে ম্যাথটা সলভ করতে পারি, তো এখানে ম্যাথ সলভ করার উপায় হচ্ছে খুব সিম্পল জিনিসটা কি, আমাদের কেলাসের পরিমাণ এটার অ্যামাউন্ট এটার অ্যামাউন্টকে যদি আমি m দিই, তাহলে এখানে আমাদের তোমার হচ্ছে S1 - S2 ইন্টু V ডিভাইডেড বাই S1 প্লাস 100 এটা করতে হয়। তো S1 মানে হচ্ছে প্রথম তাপমাত্রায় দ্রাব্যতা কত দেয়া আছে দেখো 150। এবার S2 মানে দ্বিতীয় তাপমাত্রায় দ্রাব্যতা কত দেয়া আছে দেখো 100 ইন্টু V করতে হবে, V কত দেয়া আছে 250 ml ডিভাইডেড বাই S1 ইন্টু S1 প্লাস 100 মানে কি, S1 কত আছে আমার খেয়াল করে দেখো, S1 দেয়া আছে হচ্ছে 150 প্রথম তাপমাত্রায় দ্রাব্যতা প্লাস 100 মানে এখানে তুমি 100 যোগ করো, ক্যালকুলেশন করলে তুমি কেলাসের পরিমাণ পেয়ে যাবা। এই দুইটা যোগ করলে 250 হয়, এটার সাথে যোগ করলে 250 হয়, তাহলে ক্যালকুলেশন করলে 150 থেকে 100 বাদ দিলে এখানে 50 গ্রাম থাকে। এইটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। এইটা আমরা শর্টকাট ফর্মুলা একবারে করতে পারি। এই শর্টকাট ফর্মুলায় আমরা কি করছি দেখো, প্রথম তাপমাত্রায় দ্রব S1 এটা হচ্ছে প্রথম তাপমাত্রায় দ্রব মাইনাস S2 এটা হচ্ছে দ্বিতীয় তাপমাত্রায় দ্রব ইনটু V মানে কি আয়তন। তো আমার ওই দ্রবণের আয়তন বা দ্রবণের ভর যেটাই দেয়া থাকুক, আমি সরাসরি বসাতে পারবো ডিভাইডেড বাই প্রথম দ্রবণের যে S1 প্লাস 100 এটা করলে আমরা এখানে ভ্যালুটা বের করতে পারছি, কিসের ভ্যালু, কেলাসের পরিমাণ। এবার আমরা একটু ম্যানুয়াল মেথডে করে দেখি। তো ম্যানুয়াল মেথডে আমি প্রথমে 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এইটা নিয়ে কাজ করে দেখি। 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিয়ে কাজ করলে কি হবে দেখো, 1000 ml এইটাতে আমাদের দ্রাব্যতা হচ্ছে 150, তাহলে 1000 ml এর পর আমার 250 ml এ কত আসবে, এটা কেমনে বের করব, উপরে 150 নিচে 1000 ইনটু উপরে যাচ্ছে হচ্ছে 250 ml। ক্যালকুলেশন করলে দেখো এটার সাথে এটা ক্যালকুলেশন করলে কত আসছে, আমার 4 আসছে। এই 4 এর পরে এটার সাথে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমার প্রথমে আসবে হচ্ছে 75 দুগুণা 150, সো 75 ডিভাইডেড বাই 2 এরকম একটা ভ্যালু আসবে, বা 150 ডিভাইডেড বাই 4, সোজা কথা 150 ডিভাইডেড বাই 4 এভাবেই রেখে দিই, 150 ডিভাইডেড বাই 4 250 ml এর জন্য। ওকে, 250 ml এর জন্য এটা আসলো। এখন দেখো দ্বিতীয়টা যে ক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেশন করো 1000 ml এইটাতে আমার আছে হচ্ছে 100 গ্রাম। ওকে, এখন আমি এখানে 250 ml এর জন্য বের করব, তাহলে উপরে 100 গ্রাম নিচে 1000 ইনটু এখানে আমাদের আবারও আসছে 250 ml। ক্যালকুলেশন করলে এটার সাথে এটা ক্যালকুলেশন করলে 4 আসে। এবার তুমি এই জায়গায় যেই দ্রাব্যতা আর এই জায়গায় যে দ্রাব্যতা এই দুইটা থেকে বাদ দিলেই কেলাস পাবা, তাহলে 150 ডিভাইডেড বাই 4 মাইনাস 100 ডিভাইডেড বাই 4 এটা পাচ্ছ। সো ক্যালকুলেশন করলে 4 উপরে আসে 150 মাইনাস 100, ক্যালকুলেশন করো আসে হচ্ছে আমাদের 50 ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই তোমার হচ্ছে ইয়েস 50 ডিভাইডেড বাই 4 আসবে। সো 50 ডিভাইডেড বাই 4 আসা মানে হচ্ছে 12.5 আসে এই হিসাব করলে। ওইটা আসছে কত 50, 50 ডিভাইডেড বাই 4 12.5। সো নিচে আমাদের তাহলে একটা বড় সংখ্যা আসতেছে। এইটা তো ম্যানুয়ালি করলাম, ম্যানুয়ালি আমার এখানে কোনো ভুল নাই, ম্যানুয়ালি এই অংশে কোনো ভুল নাই, এই অংশে একদম কারেক্ট আছে। আর এটা হচ্ছে ফর্মুলা দিয়ে করলাম, ফর্মুলা আমি এটাই জানতাম, এই ফর্মুলা দিয়েও মেলার কথা, এই ফর্মুলাতে ক্যালকুলেশনে কোথাও ভুল করছি তাহলে। 150 ml নিছি, ভি নিছি, S1 প্লাস 100 নিছি। সো 100 প্লাস 100 করলে 200 আসতো, তো 250 না, ওকে এটা ক্রস চেক করে আমি তোমাকে বলে দিব। এই পার্টে আমরা এর চেয়ে বেশি যাইতে পারবো না, সো ক্রস চেক করে তারপরে বলতে হবে। অলরেডি 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে।